প্রিয় দর্শক, বিএনপি ক্ষমতায় আসার পরে অবাক করে দেওয়ার মতো কিছু নিয়োগ হয়েছে। তেমনি আজকে একটি বিষয়ে সাইদ আব্দুল্লাহ। আমি জানি না, আপনাদের যদি জানা থাকে আপনারা আমাকে জানাবেন কমেন্টের মাধ্যমে। সাইদ আব্দুল্লাহ বিএনপির জন্য কী অবদান রেখেছে, বা বিএনপির কর্মী কিনা, বা বিএনপিতে মানে এমন অভাব পড়ে গেছে কিনা যাদেরকে উপ প্রধানমন্ত্রীর উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যাচ্ছে না, যার জন্য সাইদ আব্দুল্লাহকে আনা হয়েছে। আর হচ্ছে যে সাইদ আব্দুল্লাহকে আমি চিনতাম না, চিনেছি ৫ই আগস্টের অনেক পরে, শুধুমাত্র টকশোতে দেখেছি। আর হচ্ছে যে ৫ই আগস্টে তার কী অবদান, জুলাই গণ অভ্যুত্থানে তার কী অবদান আমার জানা নেই। আপনাদের জানা থাকলে আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। এখন শুধুমাত্র টকশোতে কথা বলার কারণেই প্রধানমন্ত্রীর উপদেষ্টা হওয়া যায়, বা সরকারের বিভিন্ন মন্ত্রী প্রতিমন্ত্রীর পদমর্যাদায় যাওয়া যায়, সেটা এরকম ব্যাখ্যা কিনা আমার জানা নেই। কিন্তু আমার কথা হচ্ছে যে, যেই বিএনপি নেতাদেরকে আমরা দেখেছি যে যারা জেল খেটেছে, যারা জেল জুলুমের শিকার হয়েছে, বাড়ি থাকতে পারে নাই, রাজনীতি করেছে ১৫ বছর ধরে অনেক অত্যাচারের মধ্যে থেকে, তাদেরকে বাদ দিয়ে এইসব আ মানে খুঁজে, খুঁজে আনা, এনে তাদেরকে বিশেষ পদে বসানো, এর কী উদ্দেশ্য? মানে কার ইশারায় বসানো হচ্ছে, কেন বসানো হচ্ছে? সেগুলো প্রিয় দর্শক আমি জানি না। আমি এগুলো জানতে চাই। কোন ফর্মুলায় তারা আসছে? তাদের কী অবদান দেশের জন্য? বা স্পেশালি বিএনপি যদি বিএনপির আ দলীয় নেতাদেরকে বসাতো, সেখানে আমাদের আপত্তি ছিল না। বিএনপির জন্য তাদেরকে তাদের বিশেষ কী অবদানের জন্য তারা এগুলো পাচ্ছে? বিশেষ করে আমি ডাক্তার জাহিদের কথাও বলব, যাকে আমরা শুধু টকশোতে দেখেছি। আ লোকটাকে পিকুলিয়ার মনে হয়। অনেকে বলেন যে অনেক জ্ঞানী, আবার অনেকে অনেক টিটকারিও করে থাকেন। তো সেই জ্ঞান বিএনপির কী কাজে লেগেছে? তার পুরস্কার হিসেবে বিএনপি তাকে মন্ত্রী বানিয়েছে। সো এগুলো আমাদেরকে অবাক করে। যে বিএনপি কথা বলতে পারত না, যেই বিএনপির জন্য আমরা নিজেরা আ আক্রোশের শিকার হয়েছি আওয়ামী লীগের, সেই বিএনপির এসব নিয়োগগুলো দেখলে আমাদের আকাশ থেকে পড়া ছাড়া আসলে কোনো উপায় থাকে না। বিএনপির সেই নেতাকর্মীগুলা কোথায়? যারা ছাত্রদলে ছিল। ছাত্রদলের নেতাদেরকে আমরা সংসদে পাইনি। ভেবেছিলাম যে বিভিন্ন পদে পাবো, সেখানেও না। তাদেরকে আমরা শুধু গাড়ির পেছনে দৌড়াতে দেখছি। কেন? মানে তাদের কি কোনো যোগ্যতা নেই? নাকি বিএনপি তাদেরকে মূল্যায়ন করছে না? বিএনপি যদি তাদের ত্যাগী নেতাদেরকে মূল্যায়ন না করে, তাহলে বিএনপির অবস্থা কী হবে? বিএনপি যদি ক্ষমতা থেকে কোনো কারণে ক্ষমতা হারায়, তখন এই ত্যাগী নেতারা আর কোনো ত্যাগ স্বীকার করবেন কিনা? এই যে এখন যাদেরকে অবমূল্যায়ন করা হচ্ছে, যারা ১৫ বছর ধরে মানে শোষিত ছিল, বিভিন্নভাবে গত সরকারের আমলে বিভিন্ন নির্যাতনের শিকার হয়েছে। এই নির্যাতনের শিকার হয়েও বিএনপিকে তা ভাঙতে পারেনি, এবং বিভিন্ন প্রলোভনও তাদেরকে দেখানো হয়েছে। সেই প্রলোভনেও তারা কিন্তু সায় দেয়নি। বিএনপির জন্যই খেটেছে। বিএনপির জন্যই জুলুম সহ্য করেছে। বিএনপির জন্যই মামলা খেয়েছে। বিএনপির জন্যই নিজের সংসার ছেড়ে বেরিয়েছে, নিজের ব্যবসা ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে, কাজকর্ম করতে পারেনি। তাদেরকে বিএনপি মূল্যায়ন করছে না। এটা খুবই হতাশাজনক। একজন মানুষ হিসেবে আমাদেরকে খুব হতাশ করে। বিএনপি আসলে কার নির্দেশে চলছে? বিএনপি কার নির্দেশে এসব নিয়োগ দিচ্ছে? এইসব নিয়োগের পেছনের রহস্য কী? এবং বিএনপি আসলে কোন পথে যাচ্ছে? আমার মতো হয়তো আপনাদেরও প্রশ্ন। বিএনপি ১ মাসের মধ্যেই অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। আমরা জুলাই নিয়ে কথা বলতে চাই না, কারণ জুলাই নিয়ে কথা বলছে বিরোধী দল, এবং জুলাইকে কিভাবে মীমাংসা করা হবে, একটা আ নির্বাচনী একটা কৌশল হিসেবে যে গণভোটের কথা বলা হয়েছিল, সেই গণভোটের ব্যাপারে বিএনপির যে অবস্থান, সে অবস্থান নিয়ে বিরোধী দল কথা বলছে। কিন্তু সেটাও স্পষ্ট করা দরকার যে বিএনপি আসলে গণভোটের কী মানে, কী মানে না। কী করতে চায়, কী করতে চায় না। আর বিরোধী দলের বিরোধিতাদের জন্য বিরোধিতা, সেটাও কিন্তু ঠিক না। যৌক্তিক বিরোধিতা লাগবে। ঠিক আছে? মানে অহেতুক বিরোধিতা করে, সময় নষ্ট করে এবং মানুষকে ভোগান্তি দিয়ে কোনো লাভ নেই। যদি যৌক্তিক বিরোধিতা করে তাহলে সাধারণ মানুষ আসবে। কিন্তু যৌক্তিক বিরোধিতা না থাকলে সেখানে সাধারণ মানুষ আসবে না। এখন সংসদে আপনারা আ গিয়েছেন যারা বিরোধী দল, সেখানে অবশ্যই আপনারা কথা বলবেন। কিন্তু আমরা চাই যে যৌক্তিক একটা আলোচনা হোক।
অযৌক্তিক কোনো কিছু কিন্তু আমরা চাই না। আমরা এগুলো দেখতে দেখতে টায়ার্ড বাংলাদেশের মানুষ। সো আমরা অযৌক্তিক কোনো কিছু চাই না। অযৌক্তিকভাবে রাস্তায় নামা, অযৌক্তিকভাবে অমুক সংগঠন, তমুক সংগঠন বানিয়ে সংবাদ সম্মেলন করিয়ে একটা ক্ষেত্র তৈরি করা, মাঠে নামার, এগুলো মানে ক্ষেত্র তৈরি করা মানে আমি বলতে এটাই বোঝাচ্ছি যে জনগণ তাদেরকে বিরোধী দল কিছু সংগঠন বানিয়ে তাদেরকে সংবাদ সম্মেলন করলো। সংবাদ সম্মেলন করে তাদেরকে বলল যে এগুলো জনগণ চাচ্ছে। এসব নাটক বাংলাদেশের মানুষ টায়ার্ড। ঠিক আছে? আমরা এখন আর এগুলো চাই না। আমরা চাই যে আমরা স্বচ্ছভাবে চাই, সে বিএনপির কাছেও স্বচ্ছতা চাই এবং যে বিরোধী দল তার কাছেও আমরা স্বচ্ছতা আশা করি। আমরা হয়তোবা আমরা এই ১ মাস ১.৫ মাসের মধ্যে বিএনপির এগুলো দেখে আমরা আশ্চর্য হয়েছি। আরও আশ্চর্যজনক ঘটনা হয়তো ঘটবে সামনের দিকে। মানে ঠাস করে একজনকে ঘোষণা করবে অমুক মন্ত্রী হয়ে গেছে, তমুক মন্ত্রী হয়ে গেছে। তারা কিভাবে হচ্ছে সেটাও তো মানে কার ইশারায় হচ্ছে, কার নির্দেশে হচ্ছে, কোথা থেকে এই ওহিগুলো আসছে সেগুলো কিন্তু আমাদের জানার ইচ্ছা। আমাদের জানার এইও ইচ্ছা যে বিএনপি ত্যাগী নেতারা কেন ভালো পদ পাচ্ছে না, কেন তাদেরকে মূল্যায়ন করা হচ্ছে না, সেগুলোও কিন্তু আমাদের জানার ইচ্ছা। আমরা কিন্তু মানতে পারছি না। তারা হয়তো মুখ বুজে মেনে আছে, দলের জন্য সহ্য করে গেছে, যেরকম হাসিনার সময় যেমন অত্যাচার সহ্য করে গেছে। এখন নিজের দলের যে অবমূল্যায়ন, যেভাবে অবমূল্যায়ন করা হচ্ছে বিএনপি নেতাকর্মীদেরকে, ত্যাগী নেতাকর্মীদেরকে, ছাত্রদলকে, সেটা আসলে মানা যায় না। ঠিক আছে? সেটা মানা যায় না। এবং আমরা মনে করি যে বিএনপি যথেষ্ট যোগ্য নেতা ছিল, ছাত্রদলের নেতা ছিল, যারা সংসদে যেতে পারত, যারা এনসিপির সাথে তর্ক করতে পারত। এখন এনসিপির সাথে তর্ক করবে কি? বয়স্ক নেতারা তর্ক করবে, যাদেরকে নমিনেশন দেওয়া হয়েছে। কিন্তু আমরা মানে ইয়াং জেনারেশন কাউকে বিএনপি নমিনেশন দেয়নি। কিন্তু বিএনপি দেওয়া উচিত ছিল যাদের সাথে এই যে এনসিপি নেতারা সেখানে গিয়ে তর্ক করতে পারত। এখন দেখা যাচ্ছে যে যাই হোক, দেখা যাচ্ছে যে আমরা ভেবেছিলাম যে তাদেরকে মূল্যায়ন করবে, কিন্তু তাদেরকে কেন বিএনপি অবমূল্যায়ন করছে আর বিএনপির ত্যাগী নেতাদেরকে কেন মূল্যায়ন করছে না, এটা একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে বিএনপির জন্য। এবং ভবিষ্যতে আসলে বিএনপির ভবিষ্যৎ কী হয় সেটাও কিন্তু এখন মানুষ ভাবতে শুরু করেছে।